আসসালামু আলাইকুম, তোমাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি এবং আজকে আমরা আমাদের চতুর্থ দিনে পৌঁছে গিয়েছি এবং আজকের ক্লাসে কিন্তু হচ্ছে আরও একবার আমরা আমাদের মানবন্টন অনুযায়ী প্রশ্ন সলভ করব বা আমরা যেটাকে আমাদের প্র্যাকটিস হিসেবে রেখেছি, অর্থাৎ প্রতিদিন আমরা সম্পূর্ণ মানবন্টনের উপর একটা মোটামুটি ধারণা নেব এবং এভাবেই আমরা যেটা আশা করছি যে প্রতিদিন সম্পূর্ণ পড়া এক ঝলক এর মাধ্যমে আমরা প্রতিদিন অন্তত দুটি করে প্রশ্নোত্তর দিয়ে 2% করে এগিয়ে থাকতে পারবো। আচ্ছা, সো একদম প্রথমে যদি আমার সাথে লক্ষ্য করো, সেটা হচ্ছে যে তোমাদের জন্য একটা কোর্স আছে, অবশ্যই সেই কোর্সটা সম্পর্কে যদি কোনো বিস্তারিত জানার ইচ্ছা থাকে ক্লাস শেষে একটা নাম্বার দেওয়া থাকবে বা হচ্ছে আমাদের যে কোনোভাবে তুমি হচ্ছে এনরিচ করতে পারো। আচ্ছা, সো একদম প্রথম প্রশ্নটা দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন যে আমি জ্বর জ্বর বোধ করছি, এই দ্বিরুক্ত শব্দটা আসলে ঠিক কী অর্থে ব্যবহার হয়েছে। আমরা বুঝতেই পারছি যে এই জ্বর জ্বর বোধ করছি এখানে যখন বলা হচ্ছে তখন আসলে এটা বোঝানো হচ্ছে যে আমি সামান্য জ্বর অনুভব করছি। কী ব্যাপার অনুভব করছি? সামান্য জ্বর অনুভব করছি। তাহলে উত্তরটা কী হবে? সামান্যতা। আচ্ছা, একইভাবে যখন আমি বলতে চাচ্ছি যে লোকটি হাড়ে হাড়ে শয়তান, এই কথাটা যখন আমি বলতে চাচ্ছি, এখানে হাড়ে হাড়ে শব্দটা আসলে আমার এই অর্থে দ্বিরুক্ত যে এটা আসলে আধিক্য বোঝাচ্ছে, অর্থাৎ লোকটা খুবই শয়তান, অনেক শয়তান। অর্থাৎ মানে কি যে হাড়ে হাড়ে কথাটা আমি আধিক্য বোঝাচ্ছি। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে আমার সাথে আসো, সেটা হচ্ছে ইংরেজির জন্য যে হুইচ ওয়ান ইজ দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন। সো আমরা জানি যে রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা আমাদের শব্দের শেষে বা হচ্ছে সেই সব ক্ষেত্রে আমরা বা সেই সব প্রোনাউনের শেষে যখন হচ্ছে আমরা সাফিক্স হিসাবে সেলফ বা সেলফ ব্যবহার করি তখন সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন হিসাবে আমরা আওতাভুক্ত করি। সো বোঝাই যাচ্ছে যে ইওর সেলফ, এটা শেষে যেহেতু হচ্ছে আমাদের কি আছে, সেলফ আছে, সো অবশ্যই হচ্ছে এটার উত্তর হবে আমাদের কি, ইওর সেলফ। অর্থাৎ হুইচ ইজ দ্য বা হুইচ ওয়ান ইজ দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন, এটার উত্তর হচ্ছে ইওর সেলফ। আচ্ছা, এরপরে দেখো কি বলা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো আমরা জানি যে আমাদের অতীত, বর্তমান বা হচ্ছে দূরবর্তী কোনো কিছু বা কাছের ইত্যাদি ইত্যাদি বিষয় যদি আমরা বোঝাতে চাই তাহলে সেখানে আমরা হচ্ছে এরকম একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করি যে দিস, দিস, দ্যাট। সো এখানে এরকম কোনটা আছে? হি, হু, ইউর সেলফ, এগুলো কোনোটাই আসলে এটার কাছাকাছিও যায় না। আছে কোনটা? দোজ, দোজ, ওইগুলো। তার মানে কি এটা হচ্ছে আমাদের একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, ওকে, তাহলে দেখো যে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং এদের গসাগু 8 হলে তাদের লসাগু কত। সো এটা কিন্তু নির্ণয় করা খুব সহজ। এটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে বলো তো? এটা নির্ণয় করার জন্য কিন্তু আমাদের জাস্ট একদম সিম্পলি আমাদের যদি হচ্ছে গসাগু বের করতে বলতো তাহলে কিন্তু আমাদের জন্য একটু পেইন হয়ে যেত, বাট যখন বলছে লসাগু বের করো এবং আমাদের গসাগু এর মানটা দেওয়া আছে তখন কিন্তু সহজ। আমরা হচ্ছে অনুপাতটার গুণফল করব, অর্থাৎ 5:6, এটার সাথে হচ্ছে আমি আমার গসাগুটাকেও হচ্ছে গুণ করে দিব, অর্থাৎ সেটা কত? সেটা হচ্ছে 8। সো এখন যদি হচ্ছে গুণ করি তাহলে 5×30 এবং 30 ইন্টু হচ্ছে 8 মানে হচ্ছে 240, অর্থাৎ 240 এটা হচ্ছে আমার লসাগু। এটা কি আমার লসাগু। কিন্তু যদি আমরা গসাগু বের করতে যেতাম তাহলে আমাদের কি করতে হতো সেটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবা যে যদি আমি হচ্ছে এখান থেকে গসাগু বের করতে যেতাম, কি বের করতে যেতাম? গসাগু, তাহলে কি করতে হবে? আমাদের তো লসাগু বের করে দেখালাম সহজ, বাট গসাগু বের করার জন্য আমাদের কিন্তু একটা ছোট্ট কি করতে হবে, ভাইস ভার্সা করতে হবে, সেটা আশা করি তোমরা আমাকে কমেন্টে জানাবা। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা 5, 4 এবং হচ্ছে 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকবে। সো এটা কিন্তু হচ্ছে খুব মজার একটা জিনিস, সেটা হচ্ছে যদি আমরা হচ্ছে এইটার লসাগু বের করি, এটা কি বের করি? লসাগু বের করি এবং সেই লসাগুর সাথে যদি আমরা 3 যোগ করে দিই তাহলেই হচ্ছে আমাদের এইটার উত্তরটা বের হয়ে যাবে। অর্থাৎ আমাদের এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা আমাদের যেটাকে প্রত্যেকবার আমরা এগুলো দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে। তার মানে আমরা যদি এইটার লসাগু বের করে 3 যোগ করে দিই তাহলে তো প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকবে। জিনিসটা দেখো, জিনিসটা হচ্ছে এরকম যে আমাদের 4, 5, 6, তাহলে হচ্ছে আমরা এখানে 2 পাই, 2 পাই কি মানে 2 এখানে হচ্ছে যায়, তাহলে 3 দুগুণে 6, আর কিছু দ্বারা যায় না, তার মানে 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 60 এর সাথে আমি যদি হচ্ছে এখন 3 যোগ করে দিই কত আসে? 3 যোগ করে দিলে আমাদের হচ্ছে কত আসে? আসে হচ্ছে 63। তার মানে এখন তুমি দেখো আমরা যদি হচ্ছে এখন এই যে 4 দ্বারা ভাগ করি তাহলে কি 4 15 60, 15, তারপরে হচ্ছে অতিরিক্ত থাকতেছে কত? 3। আবার যদি হচ্ছে 5-এর ক্ষেত্রে দেখো তাহলে হচ্ছে 5 নং 45, 5 10 কে 50, 5 12 60, অতিরিক্ত থাকতেছে কত? প্রত্যেকবারই 3 অবশিষ্ট থাকতেছে। তার মানে এটার উত্তরটা কি 60 এবং হচ্ছে আমাদের মানে 3 অবশিষ্ট সহ উত্তরটা কত? 63। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা এত দ্বারা ভাগ করলে প্রত্যেকবার আমাদের হচ্ছে ভাগশেষ বা অবশিষ্ট থাকে 3, সেটা হচ্ছে আমাদের এই 63। ওকে, আচ্ছা, ভেরি গুড। পরবর্তী অংশে চলে আসো। পরবর্তী অংশে প্রশ্নটা হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান থেকে, যেটা বিএসসিদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দুঃখিত, সাধারণ ডিপ্লোমা যারা আছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের 20 নম্বর এখান থেকে আসবে। সো বরিশাল দেখতে পাচ্ছ আমার এলাকা। সো বরিশাল এর রূপে মুগ্ধ হয়ে কোন কবি এই নগরকে বাংলার ভেনিস আখ্যা দিয়েছেন? সো দুইটা
উত্তর তুমি এখান থেকে পাবা। একটা হচ্ছে বাংলার ভেনিস বলা হয় কোনটিকে, বরিশালকে, এবং এটার উত্তরটাও এখান থেকে দেখে নাও। এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিন্তু আমাদের এই বরিশাল সম্পর্কে, এত সুন্দর বরিশাল সম্পর্কে এই তোমার হচ্ছে সুন্দর উক্তিটি করেছিলেন। আচ্ছা, এরপর দেখো, এরপরের প্রশ্ন হচ্ছে যে জীবন থেকে নেয়া এই চলচ্চিত্রের পরিচালককে। সো আমাদের এই চলচ্চিত্রের পরিচালক হচ্ছে আমাদের একজন অতি গুণী বা হচ্ছে অতি যেটাকে আমরা বলতে পারি যে অনেক ভালো এবং হচ্ছে অনেক সম্মানিত একজন ব্যক্তি। তিনি হচ্ছেন আমাদের জহির রায়হান। তার হাত ধরে কিন্তু হচ্ছে আমাদের এই মুভিটা এসেছিল। তো জীবন থেকে নেওয়া হচ্ছে তার, ওকে, জহির রায়হানের। এরপর দেখো, কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হয়। সো আমরা জানি যে আমাদের এফ এস কস থিটা এইটা দ্বারা কিন্তু হচ্ছে আমরা এটার মান বের করি। সো কজ 90 ডিগ্রি, এটার মান কত? কজ 90 ডিগ্রির মান কত বলতে পারবা? আমাকে বলতে পারবা যে কজ 90 ডিগ্রির মান কত? সো কজ 90 ডিগ্রির মান যদি তুমি বলতে পারো তাহলে এটার উত্তরটাও কিন্তু তোমার জন্য সহজ হয়ে যাবে। তাহলে কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। ধরো আমি হচ্ছে এখান থেকে এরকম গেলাম, তার মানে কি আমার এটা হচ্ছে প্রযুক্ত বল এবং আমাদের কি এটা হচ্ছে সরণ, ওকে। সো আমি এই যে প্রযুক্ত বল এবং সরণের মধ্যে এই যে 90 ডিগ্রি কোণ সৃষ্টি হলো, 90 ডিগ্রি কোণের কারণে আমার কি হয়ে গেল? 90 ডিগ্রি কোণের কারণে কিন্তু হচ্ছে এখানে কোনো কাজ হলো না, ওকে। তাহলে কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল অর্থাৎ এফ এবং সরণ বা হচ্ছে এস এর মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি। এবং এটাকে আমরা কি হিসেবে প্রকাশ করি? এফ এস কস থিটা বা হচ্ছে এফ এস কস 90 ডিগ্রি। 90 ডিগ্রির কস 90 ডিগ্রির মান হচ্ছে কত? 0, যে কারণে হচ্ছে আমাদের এটার মানটাও কত হবে? এটার মানটাও হবে 0। সাইন 90 ডিগ্রির মান 1, এটার বিপরীত কস 90 ডিগ্রির মান কত? 0, ওকে। এরপর দেখো যে কোন উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, কোন উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো, এটার সূত্রটা কি? অর্থাৎ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এবং সেটা কি? উপশক্তি স্তরের কথা বলছে। সো আমরা কি জানি যে আমাদের উপশক্তি স্তরে, আমাদের প্রধান শক্তি স্তরে হচ্ছে 2n², বাট উপশক্তি স্তরের জন্য কিন্তু হচ্ছে 2 × 2l + 1। ধরো তুমি যদি হচ্ছে আমার সাথে করো এসের ক্ষেত্রে যদি তুমি একটু লক্ষ্য করো এসের ক্ষেত্রে, সো এসের ক্ষেত্রে আমাদের কি আসবে? এসের ক্ষেত্রে এল এর মান আসবে 0। তাহলে হচ্ছে আমাদের এটা হয়ে গেল 0 + 1, তার মানে 2 অক্ষে 2। আমরা যদি হচ্ছে আমাদের পি এর ক্ষেত্রে বলি, পি এর মান কত? পি এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে আমাদের 1, সেক্ষেত্রে আমাদের কি হবে? 2 অক্ষে 2, 2 এর 1 3, 3 2 6, পি এর ক্ষেত্রে 6। আবার ডি এর ক্ষেত্রে এল এর মান কত? এল এর মান হচ্ছে 2, তার মানে হচ্ছে 2 2 4, 4 1 5, 5 2 10, তার মানে কি হবে? 10, ঠিক আছে। তার মানে আমাদের এই যে 2 × 2l + 1, এটা দ্বারা আমাদের আসলে কত মানে ইলেকট্রন ধারণ ক্ষমতা প্রকাশ করছে, তাহলে সেটা কি হবে? 2 × 2l + 1। তাহলে আমাদের এই কি বলে এস উপশক্তি স্তরে আমরা যে এই যে বলি না যে 1s2, তারপরে হচ্ছে 2p6, তারপরে হচ্ছে 3d10, এটার মানে কি? এটার মানে হচ্ছে এই উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, ওকে, ভেরি গুড, 2 × 2l + 1। আচ্ছা, এরপর দেখো প্রোটিন সঞ্চয়কারী প্লাস্টিড কোনটি? আমরা জানি আমাদের হচ্ছে লিউকোপ্লাস্ট আছে, সেই লিউকোপ্লাস্ট বা হচ্ছে বর্ণহীন আমাদের প্লাস্টিড। এই বর্ণহীন প্লাস্টিডের ক্ষেত্রে আমরা হচ্ছে 3 ধরনের মানে প্রকারভেদ দেখতে পাই: অ্যালিউরোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট এবং হচ্ছে ইলাওপ্লাস্ট। সো অ্যালিউরো মানে হচ্ছে প্রোটিন গ্রেইন বা হচ্ছে প্রোটিন দানা। অ্যামাইল মানে হচ্ছে স্টার্স, তার মানে অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট বা স্টার জাতীয়র জন্য, অ্যালিউরোপ্লাস্ট হচ্ছে প্রোটিন জাতীয়, এবং ইলাওপ্লাস্ট মানে লিপিড জাতীয়র জন্য। তাহলে সঠিক উত্তর কোনটা? অ্যালিউরোপ্লাস্ট, ওকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে ছিদ্রালো প্রাণী বলা হয় কোন পর্বের প্রাণীদের? প্রত্যেকটা পর্বের প্রাণীদের ভিন্ন নাম জানতে হবে, এটা ছাড়া কোনো উপায় নাই। যদি আমরা হচ্ছে এখানে দেখি নিডেরিয়া সমুদ্রের ফুল, নেমাটোডা এটা হচ্ছে কি? নলের ভেতরে নল, ওকে। বা তারপরে হচ্ছে আমাদের মলাস্কার ক্ষেত্রে কি? এটা হচ্ছে কম্বোজ প্রাণী, এটা কি? এটা হচ্ছে কম্বোজ প্রাণী। এবং নেমাটোডা এটা কি? এটা কোন ধরনের ওর্ম? এটা কিন্তু হচ্ছে থেলমেন্থিস বা হচ্ছে এটা একটা আমাদের কৃমি। সো এটা কোন ধরনের কৃমি আমাকে কিন্তু জানাবা, ঠিক আছে। আমাদের প্লাটিহেলমেন্থিস এবং নেমাথেলমেন্থিস এই দুজনের মধ্যে হচ্ছে একটা বেশ ভালো কি বলা যেতে পারে লড়াই হয়। সো সেই লড়াইয়ের মধ্যে এটা কি? এটা আমাকে জানাবা। এবং পরিফেরা, এটা হচ্ছে নামের মধ্যেই আছে, পরিফেরা বা হচ্ছে POREFERA। সো এখানে যে যেটাকে আমরা হচ্ছে পরি বলতেছি, সেটা মূলত পোর মানে ছিদ্র, ফেরা মানে হচ্ছে কি? বিয়ার বা হচ্ছে বহন করা। তাহলে পরিফেরা কি? ছিদ্রালো প্রাণী বা হচ্ছে ছিদ্র বহনকারী প্রাণী। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে,
মাটিতে বিদ্যমান খনিজ পদার্থ কী নামে পরিচিত? আমরা জানি যে আমাদের হিউমাস স্তরে বা হচ্ছে হিউমাস যে স্তরটা থাকে মাটির, অর্থাৎ যেটা গাঢ় কালো বা জৈব পদার্থ সমৃদ্ধ, সেটাই হচ্ছে আমাদের হিউমাস। সো খনিজ পদার্থ কী নামে পরিচিত? হিউমাস নামে পরিচিত। আচ্ছা, এরপর বলেছে নিচের কোন পদার্থটি উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে না? সো আমরা জানি আমাদের মোটামুটি সব কিছুই হচ্ছে মাটি থেকে গ্রহণ করে, তিনটা জিনিস বাদে, সেটা হচ্ছে CHO, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এই তিনটা জিনিস ব্যতীত। সো উত্তরটা কী হবে? হাইড্রোজেন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটা বাদে মোটামুটি সব কিছুই কি উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে। আচ্ছা, এরপর দেখো উদ্ভিদ যেই প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেই তৈরি করে সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা আর কিছু না বলতে পারলেও এই প্রশ্নটা তো আমরা করতে পারবো, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। সালোক মানে হচ্ছে আলোক বা হচ্ছে আলো, সূর্যের আলো, সংশ্লেষণ মানে সংশ্লেষ করা। তো সব মিলিয়ে হচ্ছে আমাদের আলোক সংশ্লেষণ। সো এই মোটামুটি হচ্ছে আমরা আমাদের আজকের অংশটুকু কমপ্লিট করে ফেলাম। মাত্র 10 মিনিটের মতো হয়তো আমরা হচ্ছে আমাদের এই অংশটুকু দেখেছি, বাট এই 10 মিনিটে তোমার যেই পরিমাণ লাভ হয়েছে, আশা করি পরীক্ষার হলে গিয়ে তুমি অন্তত এখান থেকে, আমি বলবো না সরাসরি কমন পড়বে, বাট এটার কাছাকাছি কিছু হলেও তোমার কমন পড়বে, এবং আশা করি তুমি হচ্ছে সেই জিনিসটাকে আরও বেশি প্রগাঢ় করার জন্য, আরও বেশি বেগবান করার জন্য আমাদের প্রতিদিন ক্লাস হয়, প্রতিদিন আমার তোমাদের জন্য এক্সাম আছে। আমাদের বিব্রেইনার অ্যাপে জাস্ট ঢুকবা, ক্লাসগুলো করবা, ক্লাসগুলো করে তুমি হচ্ছে মার্ক দিয়ে দেবা, তোমার প্রোগ্রেস কতটা হয়েছে, তুমি কতটা এগিয়েছো তোমার বাসায় দেখাতে পারবা। তুমি চাইলে নিজের মতো করে অনেক মানে রুম তৈরি করতে পারবা, যে রুমের মধ্যে তুমি পড়াশোনা করতে পারবা, মানে টাইমার দিয়ে। তুমি চাইলে এখানে ডাউট সলভ করতে পারবা, তুমি চাইলে এখানে তোমার এআই ব্যবহার করে, বিব্রেইনার এআই ব্যবহার করে তুমি হচ্ছে এখানে কি করতে পারবা, বিভিন্ন তথ্যবাদী তুমি হচ্ছে জানতে পারবা যে কোনো ইজিলি, এবং তোমাদের জন্য সাপোর্ট টিম তো থাকছেই। সব কিছু মিলিয়ে তোমাকে জাস্ট হচ্ছে আমাদের কাছে একটু ছোট্ট করে আমাদের জানাতে হবে, ভাই আমি আপনাদের কোর্স সম্পর্কে জানাতে চাই, এতগুলো জায়গা আছে, যে কোনো জায়গায় তোমাকে গেলেই হয়ে যাবে। ধন্যবাদ তোমাকে, পরবর্তী ক্লাসে দেখা হবে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।